মেডিকেল সায়েন্সে অ্যাওর্টিক অ্যানিউরিজম এক নীরব ঘাতকের নাম। মহাধমনীর এই বিপজ্জনক স্ফীতি যখন প্রায় ফেটে যাওয়ার উপক্রম হয়, তখন প্রতিটি মুহূর্ত মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। রোগীকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে শল্য চিকিৎসকেরা ওপেন হার্ট সার্জারি কিংবা এন্ডোভাস্কুলার অ্যানিউরিজম রিপেয়ার এর প্রস্তুতি নেন। রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে কৃত্রিম হার্ট লাং মেশিনের সাহায্যে রক্ত সঞ্চালন সচল রাখা হয়, আর বুক চিরে সেই স্ফীত ধমনী কেটে সেখানে কৃত্রিম গ্রাফট বসিয়ে দেওয়া হয়। বিজ্ঞান যেখানে সবটুকু প্রযুক্তি ঢেলে দেয়, মানুষের প্রাণ সেখানে ঝুলতে থাকে এক সুতোর ব্যবধানে। সাদা ধবধবে হাসপাতালের বেডে নিথর শুয়ে আছে আরভান, আর কিছুক্ষণের মধ্যেই তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। ফারহান দরজার পাশেই দেয়ালে পিঠ ঠেকিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে আরভানের শান্ত মুখের দিকে। এই সেই মানুষ যে কোনোদিন কারোর সামনে মাথা নোয়ায়নি, যার ইস্পাত কঠিন ব্যক্তিত্বের কাছে সকল ব্যবসায়ীদের ষড়যন্ত্র ধুলোয় মিশে গেছে। মানুষের জীবনটা আসলেই বড় অদ্ভুত। যে মানুষটা পুরো পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে, আজ সে নিজেই নিজের শরীরের ভেতরকার এক অদৃশ্য শত্রুর কাছে কতটা অসহায়। নিয়তির এই বাস্তবতার সামনে মানুষ কতটা নগণ্য। আয়াত আরভানের হাতটা নিজের দুহাতের মুঠোয় শক্ত করে ধরে ফুঁপিয়ে কাঁদছে। আরভান ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, কাঁদছো কেন বোকা? এই যে দেখো, তোমার আর আমাদের লিটল ওয়ানের জন্য আরভান চৌধুরী এখন অপারেশন থিয়েটারে ঢুকছে। কাম ইন ইমাজিন। আয়াতের কান্নার বেগ আরো বাড়ল। আরভান ওকে হালকা টেনে নিজের বুকের সাথে চেপে ধরতেই আয়াত হেঁচকি তুলতে শুরু করলো। আয়াতের কান্নায় তার পুরো শরীর কাঁপছে। সে আরভানের বুকে মুখ রেখেই রুদ্ধ কণ্ঠে বলল, আমি আপনাকে এর আগেও একদিন হাসপাতাল থেকে বের হতে দেখেছি, কিন্তু তখনও বুঝিনি আপনার ভেতরে এত বড় ক্ষত বয়ে বেড়াচ্ছেন। সেদিন আপনার হাত কাটা দেখে আমি ভেবেছিলাম লোকটা বোধহয় এমনই বেপরোয়া। আমি কেন বুঝতে পারলাম না আরভান? কেন আমি আপনার চোখের আড়ালে থাকা সেই অসহ্য যন্ত্রণাটা অনুভব করতে পারলাম না? আরভান আয়াতের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কারণ আমি চাইনি তুমি জানো। আমি চেয়েছিলাম আমার সবটুকু অন্ধকার আমি একাই বয়ে বেড়াই, যাতে তোমার আকাশটা সবসময় পরিষ্কার থাকে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন আয়াত। আজ আমি লড়াই করছি কেবল তোমার জন্য। আয়াত চোখ মুছে আরভানের চোখের দিকে তাকালো। আরভানের চোখ দুটো আজ বড্ড গভীর দেখাচ্ছে। সে আয়াতের চিবুকটা ছুঁয়ে ফিসফিস করে বলল, আয়াত, যদি কোনো কারণে আমি আর ফিরে না আসি, আমাকে কখনো ভুলে যাবে না। তুমি শুধু আমার হয়ে থেকো। আমার অস্তিত্বটুকুকে নিজের মাঝে বাঁচিয়ে রেখো। আপনি দয়া করে এভাবে বলবেন না। আয়াত আরভানের মুখ চেপে ধরল। আপনি ছাড়া আমি এক মুহূর্তও থাকবো না। আপনিই তো বলেছিলেন তুমি শুধু আমার হয়ে থেকো আয়াত, আমি পুরো পৃথিবীর মানুষের সাথে লড়ে যাব। তাহলে এখন কেন আমার জন্য মৃত্যুর সাথে লড়তে পারবেন না? কেন মৃত্যুর কথা বলছেন? আপনি তো আমার সাথে সারা জীবন থাকার কথা বলেছিলেন। বলেছিলেন বৃদ্ধ হইবেন, একটা সুন্দর পরিবার দিবেন। আরভান একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াতের হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে চুমু খেলো। তুমি বড্ড বোকা আয়াত। মানুষ মানুষের সাথে লড়তে জানে, কিন্তু অবধারিত মৃত্যুর সাথে নয়। সেখানে আমরা সবাই বড় অসহায়। আয়াত আর কিছুই বলল না। এক অদ্ভুত নীরবতা ঘরটাকে গ্রাস করলো। সে কিছুক্ষণ চুপ করে আরভানের বুকের স্পন্দন শুনল। তারপর আচমকা মুখ তুলে অদ্ভুত এক আবদার নিয়ে বলল, আপনার বুকের বাম পাশটা তো আমার জায়গা, তাই না? অপারেশন করার সময় ওটা কাটা হলে আমাকে সেখান থেকে বের করে দেবেন না তো? আয়াত এমন অদ্ভুত বোকা কথায় আরভান হেসে ফেলল। আয়াতের চিবুক ছুঁয়ে বলল, তোমার জায়গা কখনো বুকের বাম পাশে ছিল না আয়াত। তুমি ছিলে আমার হৃদয়ের ডান পাশে, যা পুরোটা ফাঁকা হয়েছিল। তুমি আসার পর সেই শূন্যস্থানটা পূর্ণ হয়েছে। আয়াতের কান্না ভেজা চোখজোড়া মুহূর্তেই কুঁচকে গেল। সে অভিমানী গলায় বলল, ভালোবাসলে হৃদয়ের টানে মানুষকে বাম পাশে রাখতে হয়। আপনি জানেন না, আমি আর ডান পাশে থাকতে রাজি নই।
অপারেশনের পর আমায় বাম পাশে ট্রান্সফার করবেন কিন্তু। আরমান হো হো করে হেসে উঠল। এই করুণ মুহূর্তেও আয়াতের এমন পাগলামি, এই নিষ্পাপ আবদারে তার সমস্ত ভয় যেন কর্পূরের মতো উড়ে গেল। সে আয়াতের কপালে গভীর এক চুম্বন দিয়ে ফিসফিস করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো আয়াত, একটু শক্ত করে। আয়াত আর দেরি করল না। আরবানের বুকে নিজের সর্বস্ব দিয়ে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গন দিয়েই সে আরবানকে নিজের কাছে রেখে দিবে, না হলে তার আরবান কোথাও হারিয়ে যাবে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে এলিনা চৌধুরী ছুটে এলেন। এতগুলো বছর ছেলেকে এই অপারেশনের কথা কতবার বলেছিলেন, কিন্তু আরবান কান দেয়নি, এমনকি তার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আজ যে সে নিজের ইচ্ছায় এই মৃত্যুর মুখে লড়াই করতে রাজি হয়েছে, তা কেবল আয়াতের ভালোবাসার জোরে। এলিনা তা ভালো করেই জানেন। একজন মায়ের মন খুশিতে আর আশঙ্কায় ভরে উঠল। তার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। আরশাদ চৌধুরী এই মুহূর্তে উপস্থিত থাকতে পারলেন না। বিজনেস ডিলের প্রয়োজনে তাকে ১ মাসের জন্য অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হচ্ছে। হয়তো আরবান এর জন্যই এই সময়টা বেছে নিয়েছিল। কারণ জানলে সেই অপারেশন এতটা সহজ বোধ হয়তো হতো না। আরবান তার মাকে দেখে মুচকি হাসল। এলিনার চোখের পানি বাঁধ মানছে না। এত বছর মায়ের সাথে ঠিকমতো কথা না বলা সেই কঠোর আরবান আজ অদ্ভুতভাবে নিজের একটি হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। তাকে কাছে ডাকলো। ছোটবেলায় মা যেমন করতেন ঠিক সেভাবেই আজ আরবান তার মায়ের হাতটা নিয়ে নিজের হৃদয়ের ওপর রাখল। এলিনা চৌধুরী সবসময় এভাবেই তার ছেলের হৃৎস্পন্দন শুনতেন। আজও হাত রাখতেই তিনি বুঝতে পারলেন তার ছেলের হৃৎস্পন্দনটা আজ কেবল বাঁচার জন্য নয়, বরং তার ভালোবাসার আমানতকে রক্ষা করার জন্য তীব্র বেগে স্পন্দিত হচ্ছে। তবে আরবানের কথার ধরন আজ বড্ড সহজ, বড্ড স্বাভাবিক। তার মতো একরোখা আর কঠোর একজন পুরুষ যে এভাবে কথা বলতে পারে, তা যেন এলিনা চৌধুরীর ভাবনার অতীত ছিল। আরবান গলা পরিষ্কার করে মৃদু স্বরে বলল, যদি কোনো কারণে ফিরে না আসি, তবে এ যাবৎকাল আপনার সাথে যত খারাপ ব্যবহার করেছি তা ভুলে গিয়ে আমাকে মাফ করে দেবেন। এলিনা চৌধুরী ছেলের মুখে এমন কথা শুনে আতঙ্কে শিউরে উঠলেন। তিনি আরবানের মুখটা নিজের ২ হাতের আঁজলায় চেপে ধরে আকুল হয়ে বললেন, এসব কথা মুখেও এনো না আরবান। তুমি কখনো ভুল করোনি বাবা। তুমি সবসময় সঠিক ছিলে। ভুল তো আমি করেছিলাম। এমনকি একটা বিশাল অন্যায় করে তোমার কাছে সত্য লুকিয়ে মিথ্যাও বলেছি। সেই সবকিছুর জন্য তুমি আমায় ক্ষমা করো। আরবান মায়ের আকুলতার দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসল। অত্যন্ত শান্ত গলায় বলল, হুম, অপরাধ করলে তো শাস্তি পেতেই হয় মম। ওটার জন্য আসলে কোনো মাফ হয় না। ঠিক তখনই আরবানকে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য হাসপাতালের কর্মীরা প্রবেশ করল। ট্রলিটা যখন আরবানের বেডের পাশে এসে দাঁড়ালো, তখন চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। অনেক কষ্টে এক বুক যন্ত্রণা নিয়ে আরবানের শক্ত মুঠো থেকে আয়াতের হাতটা ছাড়িয়ে নেওয়া হলো। আয়াত যেন নিজের প্রাণটাকেই হারিয়ে ফেলছে। তবে ট্রলিতে ওঠার আগে আরবান খুব নিচু স্বরে আয়াতের কানের কাছে ফিসফিস করে বলে গেল, সময় মতো খাবার খেয়ে নিও, আর এত কান্নাকাটি করো না। নিজের যত্ন নাও। পেটে যে আছে তার কথাটা তো ভাবতে হবে। আপনার আদুরে বাচ্চা আপনার কাছেই ফিরে আসবে, মিসেস। কিন্তু আয়াতের কানে তখন কোনো কথাই ঢুকছিল না। সে শুধু ঝাপসা চোখে আরবানের চলে যাওয়া দেখছিল। ওদিকে এলিনা চৌধুরী এক জায়গায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। আরবানের শেষ কথাগুলো তার মাথায় অনবরত বাজছিল। এতগুলো বছর পর এই প্রথমবার তার ছেলে তাকে মম বলে ডেকেছে। এই একটা শব্দ শোনার জন্য তার মাতৃ হৃদয় কতটা চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল তা শুধু তিনিই জানেন। অপারেশন থিয়েটারের বাইরে করিডোরে এক অস্থির নীরবতা। ফারহান পকেটে হাত দিয়ে পায়চারি করছিল। ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। এই সংকটময় মুহূর্তে কে ফোন করতে পারে তা সে প্রথমে কিছুতেই আন্দাজ করতে পারল না। কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মিষ্টি মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, ভাইয়াকে কি অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে?
ফারহানের ঠোঁটের কোণে একচিলতে ক্লান্ত হাসি ফুটে উঠল। শাহজাদির কণ্ঠ চিনতে তার এক মুহূর্তও সময় লাগেনি। সে নরম সুরে বলল, হুম, এই মাত্র নেওয়া হয়েছে। আচ্ছা, ভাইয়ার অপারেশন শেষ হলে আমায় একটু জানিয়ে দেবেন। দাদাজান ওনাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন। ওপাশের কণ্ঠে একরাশ উদ্বেগ। আচ্ছা জানাব। ফারহান একটু থামল। তার মনে এক তীব্র কৌতূহল জেগে উঠল। সে গলা খাঁকরি দিয়ে জিজ্ঞেস করল, তা আমার নাম্বারটা কোথায় পেলেন আপনি? দাদাজান দিয়েছেন। মেয়েটি সংক্ষেপে উত্তর দিল, ও আচ্ছা, তা আপনার বাবার কি খবর এখন? ফারহান একটু বাড়িয়েই জিজ্ঞেস করল। ওপাশ থেকে মেয়েটির কণ্ঠস্বর মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে বেশ ঝাঁঝালো গলায় বলল, আপনার যদি এতই জানার ইচ্ছে থাকে তবে এখানে এসে নিজেই তাদের দেখে যান। প্রয়োজনে তাদের সাথে করে নিয়েও যান। কথাটা বলেই মেয়েটি আর এক মুহূর্ত অপেক্ষা না করে খট করে ফোনটা কেটে দিল। ফারহান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিকটা থতমত খেয়ে গেল। পরক্ষণে মৃদু হাসল। এই মেয়ের রাগ সবসময় নাগের ডগায় চড়ে থাকে। ওটির বাইরে প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের মতো কাটছিল। জায়নামাজে বসে অবিরত মোনাজাতের হাত বাড়িয়ে চোখের পানিতে বুক ভাসালো সে। এলিনা চৌধুরী কয়েকবার এগিয়ে এসেছিলেন আয়াতকে সান্ত্বনা দিতে, তাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আয়াত তাকে কঠোরভাবে এড়িয়ে গেছে। নিজের কাছে ঘেঁষতেও দেয়নি। কেন যেন আরবানের বাবা-মা উভয়ের প্রতি এক তীব্র ক্ষোভ কাজ করছে আয়াতের মনে। আর এমনটা হওয়াটাই স্বাভাবিক। কেমন বাবা-মা এরা, যাদের নোংরা অতীত আর কর্মফলের জন্য আজ তার নিষ্পাপ স্বামীকে জীবনের এমন চরম ঝুঁকিতে পড়তে হলো। ফারহান বেশ কয়েকবার খাবার নিয়ে এসে অনুনয় বিনয় করল, কিন্তু আয়াত এক ফোঁটা পানিও মুখে তুলল না। পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। কয়েক ঘন্টার দীর্ঘ ও জটিল অপারেশন শেষে অবশেষে ওটির লাল বাতিটা নিভে গেল। ক্লান্ত মুখে ডাক্তার বের হয়ে এলেন। আরভানের অবস্থা তখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। জটিল সার্জারির পর রোগীর জ্ঞান ফিরতে বেশ কিছুটা সময় লাগে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল নিবিড় পর্যবেক্ষণে। অবশেষে যখন আরভানের শরীর একটু সাড় এলো, তখন নিয়ম মাফিক আইসিইউর বিশেষ স্টেরাইল গাউন ও মাস্ক পরে আয়াতকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ভেতরে ঢুকে আরবানের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আয়াতের বুকটা মোচড় দিয়ে উঠল। আরবানের কাছে গিয়ে তার হাতটা ধরতেই আয়াতের চোখ ভেঙে জল এলো। আরবান ধীর গতিতে চোখ মেলল। কথা বলার মতো বিন্দুমাত্র শক্তি তার শরীরে নেই। অবশ ভাবটা তখনও কাটেনি। শুধু অর্ধ নিমীলিত চোখজোড়া দিয়ে সে আয়াতকে দেখল। আয়াত আর নিজের কান্না ধরে রাখতে পারল না। তার চোখের জল আরবানের হাতের ওপর টপ টপ করে পড়তে লাগলো। ঠিক তখনই ডিউটি নার্স এসে আয়াতকে বলল, প্লিজ ম্যাম, ওনাকে এখন একদম উত্তেজিত করা যাবে না। আপনি এখন বাইরে আসুন। নার্স তাকে এক প্রকার জোর করে বাইরে বের করে দিল। এরপর ফারহান ও এলিনা চৌধুরীও একে একে ভেতরে গিয়ে আরভানকে দেখে এলেন। ধীরে ধীরে সমস্ত শারীরিক জটিলতা কাটিয়ে ওঠার পর আরভানকে নরমাল কেবিনে শিফট করা হলো। আয়াত সার্বক্ষণিক ছায়ার মতো তার পাশে বসে রইল। আরভানের শরীর এখনো দুর্বল, তাই ডাক্তার তাকে বেশি কথা বলতে বারণ করেছেন। আরভান বিছানায় শুয়েই আয়াতের দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারাটা পুরোপুরি বিধ্বস্ত। আরবান খুব নিচু স্বরে বলল, অপারেশন থিয়েটারে ঢুকলাম আমি, অথচ আপনার চেহারা দেখে মনে হচ্ছে আইসিইউ থেকে মাত্র আপনি বের হয়ে এলেন, মিসেস। আয়াত চোখ রাঙিয়ে ধরা গলায় বলল, বাজে কথা বলবেন না একদম। আমার মনের ভেতর তখন কি ঝড় চলছিল তা কি আপনার জানা আছে? আরবান আলতো করে মাথা নাড়ল। ঠিক তখনই ফারহান কেবিনে ঢুকে বলল, ব্রো, তোর এই বউ কিন্তু কাল থেকে মুখে একটা দানাও তোলেনি। এবার তুই একে শাসন কর। আরবানের চিবুক শক্ত হয়ে গেল। সে আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মিথ্যে কথা বলবে না আয়াত। তুমি ভুলে যাচ্ছ কেন যে তোমার পেটে এখন আরেকটা প্রাণ বেড়ে উঠছে? নিজের জন্য না হোক, অন্তত ওর কথা ভেবে তো কিছু খেতে পারতে। আয়াত মুখ নামিয়ে অভিমানী সুরে বলল, আমার গলা দিয়ে কোনো খাবার নামছিল না। আরবান এক দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে কিচ্ছু বলা আর নিজের মাথায় কুড়াল মারা একদম সমান। এর পরের দিনগুলো বেশ দ্রুতই কাটলো।
এলিনা চৌধুরীর সাথেও আরবান কিছুটা স্বাভাবিকভাবে কথা বলল, যা সেই মায়ের হৃদয়ে শান্তি এনে দিল। কয়েকদিন পর হাসপাতালে থেকে ডিসচার্জ নিয়ে আরবানকে বাড়িতে আনা হলো। বাড়িতে আসার পর আরবানের সবটুকু সেবা যত্ন আয়াত নিজেই করল। আর আরবানের দিনলিপির প্রধান রুটিন হয়ে দাঁড়ালো একমনে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকা। আরবান কি কখনো ভেবেছিল যে একাকিত্ব আর অভিশপ্ত জীবন থেকে বাঁচতে সে একদিন মৃত্যুকে একমাত্র অস্ত্র ভেবেছিল? সেই জীবনেই একদিন বেঁচে থাকার চরম আকুতি নিয়ে আসবে দুটি প্রাণ, যাকে সে ডিভোর্স দিতে বাংলাদেশে গিয়েছিল। আজ সেই মেয়েটা তার পুরো পৃথিবী। তার পেটে আজ তাদের অনাগত সন্তান। তার বেঁচে থাকার একটু সুস্থ হতেই আরবানের একটা প্রিয় অভ্যাস হয়ে দাঁড়ালো আয়াতকে নিজের পাশে বসিয়ে ঘন্টার পর ঘন্টা ওর পেটে কান পেতে রাখা। অনাগত সন্তানের প্রতিটা সূক্ষ্ম নড়াচড়া যেন সে নিজের অস্তিত্ব দিয়ে অনুভব করতে পারে। মাঝরাতে যখন আয়াত গভীর ঘুমে মগ্ন থাকে, আরবান তখন পরম মমতায় সেই পেটে অসংখ্য চুমু এঁকে দেয়। ফিসফিস করে প্রতিজ্ঞা করে বলে সে এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবে। নিজের জীবনের কোনো অন্ধকার বা বিষাক্ত ছায়া সে কখনোই তার সন্তানদের ওপর পড়তে দেবে না। আরবান পুরোপুরি সুস্থ হয়ে উঠলে দাদাজানের সাথে দেখা করতে তারা আবারও বাংলাদেশে যায়। সেখানে মাত্র দুদিন থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে শাহজাদিকে সাথে করে নিয়ে মেলবোর্নে ফিরে আসে। আয়াতের প্রেগন্যান্সির কারণে শাহজাদি ও ফারহানকে সাময়িকভাবে আরবানের বাড়িতেই রাখা হয়। বাংলাদেশে বিয়ের প্রথম রাতটা শাহজাদি যেভাবে সারা রাত নিঝুম কাটিয়েছিল, অস্ট্রেলিয়ার এই নতুন পরিবেশে এসে প্রথম রাতে তারা দুজনে কি করবে তা ভেবে পাচ্ছিল না। ঘরের মাঝে এক অদ্ভুত অস্বস্তি। ফারহান ঘরে ঢুকলেও বেশিক্ষণ থাকলো না। এক বুক অস্বস্তি নিয়ে সে দ্রুত রুম থেকে বের হয়ে চলে গেল। শাহজাদি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিল। গভীর রাতে ঘুমের ঘোরে সে টের পেল কেউ অত্যন্ত সযত্নে তার গায়ের ওপর কাঁথা টেনে দিচ্ছে। চোখ না খুলেই সে বুঝল এটা ফারহান। কাঁথাটা দিয়ে ফারহান আবারও নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকারেই শাহজাদির ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ভেসে উঠল। আসার আগে আয়াত তাকে ফারহানের ব্যাপারে অনেক কথা বলেছিলেন। ছেলেটা যে বাইরে যতটা উদাসীন, ভেতরে ততটাই কেয়ারিং আর নরম মনের সেটা শাহজাদি এখন একটু একটু করে বুঝতে পারছে। এখন তার মনে হচ্ছে মানুষটা খুব একটা খারাপ না, এর সাথে অনায়াসে একটা সংসার করা যায়। তার এই ভাবনার মাঝেই ফারহান ঘরে ফিরে এলো। সে লাইট অফ করে দিয়ে বিছানার অন্য পাশে এসে শুয়ে পড়ল। শাহজাদির বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। একটা অদ্ভুত হাসফাস অনুভূতি হতে লাগলো তার। ফারহান পাশে তার এমন অস্বস্তিকর উপস্থিতি টের পেয়ে অন্ধকারে চোখ রেখেই শান্ত সুরে জিজ্ঞেস করলো, আপনি ঘুমাননি? শাহজাদি একটু সময় চুপ করে থেকে বলল, না। ফারহান ছাদের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, আপনার কি মনে হয় আমার সাথে আদেও সংসার করবেন, নাকি সম্পর্কটা এভাবেই? তার কথা শেষ হওয়ার আগেই শাহজাদি স্টান উত্তর দিল, বিয়ে যখন করেছি তখন সংসার কেন করব না? ফারহান আর কিছু বলল না। অন্ধকারের বুকেই তার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। সে ওপাশ ফিরে নিশ্চিন্তে চোখ বুজল। দেখতে দেখতে কয়েকটা মাস এভাবেই বেশ শান্তিতে আর ঠিকঠাক কেটে গেল। কিন্তু নিয়তির খেলা তো অন্যরকম ছিল। যখন সবকিছু মাত্র গুছিয়ে আসছিল, ঠিক তখনই ঘটল সেই ভয়ানক অঘটনটা।